তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। তোমারে দেখিল পরাণ ভরিয়া, আসমান জমিন দরিয়া, চলিতে চলিতে থামিয়া দেখিব তোমারে আমিও। হো রূপে দিলা তুমি পাগল করিয়া, হো কাজলটা মাখিতে ডাগর আখিতে, নজর পড়িলে কি হবে, হো প্রেমেতে পড়িবে মরণে মরিবে, দেখিও তুমি তবু নীরবে, চোখের পলকে পলকে রূপের ঝলকে ঝলকে। প্রাচীরের পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা আম গাছটার জালচা মতমত শব্দে ভেঙে পড়ল টিনের চালে। নির্জন নিশীথে এই একটা শব্দই চারিদিকে সৃষ্টি করলো এক ভুতুড়ে পরিবেশ। সেই শব্দে কাঁচা ঘুমটা ভেঙে গেল পৌর চৌকিদার জিন্নত আলীর। জানালার কপাট খুলে তিনি আশেপাশে তাকালেন। প্রচণ্ড গরমে চারিদিকে বেহাল অবস্থা, কোথাও সামান্য বাতাসটুকুও বইছে না। তখনই লাফানোর আওয়াজ হলো, মচমচে শুকনো পাতা ঝনঝন বেজে উঠল। অজানা শঙ্কায় বৃদ্ধর বুক কাঁপল বোধ হয়। দেয়ালে হেলান দেওয়া কোষটা হাতে তুলে নিয়ে শব্দহীন পায়ে হেঁটে কাঠের দরজা খুলে বেরিয়ে এলেন বাইরে। গ্রামে এখনো বিদ্যুৎ তেমনভাবে আসেনি। হাতে কোনো দু একটা বাড়িতে আছে হয়তো, তার মধ্যে মাস্টার বাড়িতে অন্যতম। তবে এই মুহূর্তে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। চাঁদের সফেদ আলোয় আধার কিছুটা কমেছে যেন। সেই আলোতেই হঠাৎই দৃষ্টিগোচর হলো চাদরে মোড়া এক ছায়া মানব। গত বছর শুরু হওয়া রাজনৈতিক অস্থিতিশীলতার পর থেকে গ্রামে ডাকাতের উপদ্রব উৎপাত বেড়েছে। ওর বাড়িতে লুটপাট হচ্ছে, জখম হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। এই তো কয়েকদিন আগে মধ্যপাড়ার দেলোয়ার বাড়ি শীত কেটে ঘরে ঢুকে পড়েছিল তারা। বেড়াতে আসা মেয়ে জামাই পিছে কোপ বসিয়ে সোনা গহনা নিয়ে একদম শেষ মুহূর্তে পালিয়ে বেঁচেছে। ছায়ামানবকে দেখে সেই আশঙ্কায় করলেন বৃদ্ধ। কোচটা নিয়ে তেড়ে যেতে যেতে গলা ফাটিয়ে চিৎকার করলেন, ডাকাত পড়ছে! কে কোথায় আসোস? বাড়িতে ডাকাত পড়ছে! ছায়ামানব চমকে পিছনে ফিরে তাকালো, ততক্ষণে বৃদ্ধ চলে এসেছে তার নিকটে। কিছু বুঝে ওঠার পূর্বেই হাতে বসিয়ে দিয়েছে ধারালো কচ। চাপা ব্যথাতুর চিৎকার ভেসে এলো। বৃদ্ধকে ছেলে মাটিতে ফেলে দিয়ে ক্ষতস্থান চেপে ধরে পালানোর সহজ পথ খুঁজতেই লাগলো। রজনীর মধ্যভাগ কারো চিৎকারে মুখরিত হয়ে উঠল চারিপাশ। ধানের কাজ শেষ করে সবে ঘুমিয়েছিল মাস্টার বাড়ির সদস্যরা। চৌকিদারের হাঁক ডাকে কাঁচা ঘুমটা ভেঙে গেল সকলের। বাড়ির পুরুষেরা সজাগ হয়ে যে যা পারল তাই অস্ত্র হিসেবে তুলে নিল হাতে। জিনত আলী তার দুর্বল বয়স্ক শরীর নিয়ে আর উঠে দাঁড়াতে পারলেন না। মাটিতে বসে এক নাগাড়ে করে গেলেন চিৎকার। ডাকাত ধরেই যেন আজ নিস্তার মিলবে তার। অন্ধকার বিলীন হয়ে আলো জ্বলে উঠল বাড়ি জুড়ে। বিদ্যুৎ চলে এসেছে, তাও সঠিক সময়। সদর দরজা খুলে চারিদিকে ঘেরাও করে ফেলল পুরুষেরা। পালানোর আর কোনো পথ নেই। কালো চাদরে মোড়া বিশাল দেহী লোকটি ফের প্রাচীর চোপকে দৌড়ানোর জন্য স্থির হতে পেছন থেকে কেউ দুহাত প্রসারিত করে তাকে শক্ত করে চেপে ধরল। চিৎকার করে বলে উঠল, পাইছি আব্বা, পাইছি, মাতারির পোলারে পাইছি। সবাই দৌড়ে এলো সেখানে। আকবর মিয়া নিজের শখের এয়ার গানটা লোকটার দিকে তাক করে দাঁড়িয়ে ধমকালেন, সালার ঘরের সালা, আমার বাড়িতে ডাকাতি করতে আইছস? কত বড় সাহস! এই সুজন, এরে আগে গাছের লগে শক্ত কইরা বাইন্দা ফেল। এই মাসুম, মুখ খুলবর, চাঁদ মুখখানা দেখি। দাদার আদেশে কালো চাদরটা টেনে মুখ থেকে সরিয়ে দিল মাসুম। ঢেকে রাখা মুখমণ্ডল উন্মুক্ত হতে আরো এক দফা চমকে উঠল সকলে। কাসেম আলী বিস্ময় ভরা কণ্ঠে বললেন, শাগো পোলানা এইটা? এয়ারগান নামিয়ে ভালো করে মুখের দিকে তাকালেন আকবর মিয়া। ফ্রু কুচকান দুখানা কুচকে নিলেন। ধমক দিয়ে বললেন, হে, তুই পারভেজ সেতুল শাহ বংশরা পৌঁছ দিয়ে রাত বিরাইতে ডাকাতি শুরু করছে। পারভেজের চোখে মুখে লজ্জা আর
ভয়। ফর্সা মুখখানা দরদর করে ঘামছে, দুদিকে মাথা নাড়িয়ে আকুল কণ্ঠে বলল। চৌকিদার জিন্নত আলী চেঁচিয়ে উঠলেন। মিশা কথা কইলে মুখ ভাঙ্গা দিমু। আম গাছ বইয়া ভিতরে আইসস কেন তাইলে? আমি নিজ চোখে দেখছি তুই এই বাড়ির ভিতরে জোয়ার পায়তারা করতেছিলি, আমার ওয়াজ হই না দৌড় মারছস। প্রত্যুত্তরে কিছু বলতে পারল না পারভেজ। অজানা ভয়ে ভীত হলো মন। রুহুলকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সুজন এগিয়ে এসে জলপাই গাছটার সাথে মোটা দড়ি দিয়ে বেঁধে ফেললো ছেলেটাকে। আর কিছু মুহূর্ত পর ফজরের আজান হবে। এরপর সকাল হতেই আর বেশি দেরি নেই। কাসেম আলী পিতার উদ্দেশ্যে কঠিন গলায় বললেন। অনেক লাফাইছিল শাহ বংশরা, এইবার তোগো সব জারির জুড়ি কেমনে 10 গ্রামের মাঝে খালাস কইরা দেই তা আপনি শুধু চাইয়া চাইয়া দেখেন। আব্বা সকালটা একবার হইতা দেন। বাড়ির নারীরা ঘরের বাইরে বের হওয়ার সাহস পেল না। বারান্দার ভেতর থেকে উকিঝুঁকি মেরে বাইরের ঘটমান দৃশ্য যতটুকু পারল দেখল। তাদের মধ্যে থেকে এক কিশোরীর চোখ যেন ঘোলাটে হয়ে উঠল। বুকের ওড়নাটা শক্ত করে চেপে ধরে ছুটতে গিয়ে খিল আটল ঘরের দরজায়। গ্রামের খ্যাতিমান পরিবারগুলোর মধ্যে মাস্টার বাড়ি সুপরিচিত। একতলা বাড়িটি আজ খাওয়া চাঁদের মতো গোলাকার। পারভেজ শাহকে সে একতলা বিশিষ্ট ইটের পাকা বাড়িটির সামনে জলপাই গাছটিতে বেঁধে রাখা হলো। বসানো হলো তার সামনে পাহারা। এখন সকাল হওয়ার অপেক্ষা শুধু। গ্রীষ্মের ভোর আসে খুব দ্রুত। ভ্যাপসা গরমে পাখিরাও জেগে ওঠে খুব দ্রুত। গলায় সুর তুলে আকাশে ডানা ঝাপটে উঠতে উঠতে ধরনের মানুষদেরও জাগিয়ে তোলার দায়িত্ব সহকারে। সকাল 9টার দিকে মাসুম আর রুহুল দুই ভাই মিলে পারভেজকে নিয়ে গেল পূব পাড়ার বটতলায়। গ্রামে ঘটিত যে কোনো সালিশ পূর্বপুরুষের আমল থেকে এখানেই হয়ে আসছে। সেই নিয়মে এখনো অব্যাহত, কখনো খণ্ডন করেনি কেউ। ঘটনাটার চারিদিকে ছড়াতে বেশি একটা সময় লাগলো না। শাহ বাড়িতে খবরটা পৌঁছাতে লাঠি নিয়ে ছুটে এলো জোয়ান মর্দারা। বাড়ির ছেলেকে এভাবে বেঁধে রাখা অবস্থাতেই দেখতেই রাগে ক্ষোভে জ্বলে উঠল পারভেজের চাচাতো ভাইয়েরা। মাস্টার বাড়ির সমস্ত ছেলেরাও চলে এলো বাপ চাচাদের ঢাল হয়ে। শুরু হলো বড়সড় ঝগড়া। গ্রামের মানুষদের কারণেই হাতাহাতিটা আর শেষমেশ হলো না। সাল 1996, চৈত্রের শেষ দুপুর। সোনা ছড়া রোদের আলোয় পাকা ধানের শীষগুলো যেন সোনালি রেশম চাদরে মোড়ানো। বনখড়িয়া গ্রামের পশ্চিম পাড়ার কপালে ও কোমরে গামছা বেঁধে কাস্তে হাতে ধান কাটতে ব্যস্ত মজুরের দল। ক্লান্ত দুপুরের হালকা বাতাসে ভেসে বেড়াচ্ছে পাকা ধানের সোদা গন্ধ। সেই গন্ধ সরাসরি নাসারন্তে প্রবেশ করে ফুলিয়ে দেয় মন খারাপের তত্ত্ব। ধান কাটার ছন্দে গোছার মরমর শব্দ পেরিয়ে হঠাৎই দল থেকে উঁচু স্বরে ভেসে আসে গান। আঙিনায় বসি আর পাখি খাই রে পাকা ধান, আজ তো আহিল না আমার বন্ধু সোনার চাঁদ, আমার মন ভালো না, কিছু ভালো লাগে না। মাঠে নীরবতা ভেঙে বাকিরাও সেই কণ্ঠের সঙ্গে কঞ্চ মিলিয়ে সুর তোলে। গানের ফাঁকে কাস্তে থামিয়ে মুছে নেয় কপালে লেপ্টে থাকা ঘাম। কেউ বা উত্তপ্ত আকাশ পানে তাকিয়ে দেখে উঠতে থাকা ক্ষুধার্ত চিলের ডানা ছাপটানো। মাটির উঁচু ঢিবিতে ঘাসের উপর পা ছড়িয়ে বসে থাকা তরুণ উঠে দাঁড়ায়, পর্নের লুঙ্গি হাঁটু পর্যন্ত উঁচু করে, কোমরে গিট বেঁধে আরেকটি কাস্তে হাতে নেমে পড়ে বাকিদের সাথে ধান কাটতে। রোদে পোড়া শক্তপোক্ত দেহ, খেচি খাওয়ার লক্ষণ সুস্পষ্ট। বাকিদের সাথে আউজ করে সেও গলায় সুর তুলে গান ধরে। তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি, দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন, পাখি কেমনে আসে যায়। গাইতে গাইতে হাতটাও বোধহয় কেচে গেল খানিকটা। ক্ষত স্থান থেকে বেরিয়ে এলো তরল তাজা রক্ত, অথচ সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার।
সবার সঙ্গে তাল মিলিয়ে আনন্দে মেতে উঠেছে সে। নাজির ভাইজান, নাজির ভাইজান। হাঁক ছেড়ে ডাকতে ডাকতে দৌড়ে এলো মিল্টন। হাত আর গান দুটোই থেমে গেল নাজির শাহর। পেছনে ফিরে ব্যঙ্গ করে জিজ্ঞেস করলা, সারাদিন কই ছিলে গোলামের পুত? মিল্টন দাঁত দিয়ে জিভ কেচে মাথায় হাঁস রাখলো, হাঁপাতে হাঁপাতে বলল, বিশাল সর্বনাশ হয়ে গেছে ভাইজান। পারভেজ ধরা খাইছে। কেমনে খাইছে? চুরি করতে গেছিল নাকি? মাস্টার বাড়িতে মাঝরাতে ধরা খাইছে। ভেন্না বেলাইতে তারে বটগাছে লেগে বাইন্দা রাখছে। অপবাদ দিছে ডাকাতির। জটিল বিষয়। পুনরায় সে মনোযোগ দিল ধান কাটায়। মিল্টন আর কিছু বলার সাহস পেল না। উসখুস করতে করতে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। বেশ কিছুক্ষণ পর দুই হাতে বিশাল বড় বড় দুটো ডেকচি নিয়ে হাজির হলেন কলিমের মা। খাসের উপর গামছা বিছিয়ে তার উপর ডেকচি দুটো রেখে একে একে বের করলেন খাবারগুলো। তার পেছনে জগ হাতে দাঁড়িয়ে আছে কলিম। হাঁক ছেড়ে সে ডাকলো, খাইতে আয়েন আমনেরা। কাজ করতে করতে সকলেই ক্লান্ত এবং ভীষণ ক্ষুধার্ত। খাওয়ার জন্য ডাক পড়তেই কাজ থামিয়ে নিচু জমি থেকে উপরে উঠে এলো সকলে। কপাল ও কোমর থেকে গামছা খুলে মাটিতে বিছিয়ে হাত মুখ ধুয়ে বসে পড়লো খেতে। নাজির শাহ তাদের সাথেই বসলো সেখানে। ফ্রিকুচকে বলল, কলাপাতা লই আয় বল্টু। আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে ওপাশের আইল ধরে দৌড়ে দিল মিল্টন। কলিমের মা হেরে গলায় বললেন, এনে খাবি নাকি? বড় ভাবি তো তোরে বাড়িতে যাইতে কইছে। ক্ষুধা লাগছে, আগে খায় লই। কারো কথা শোনা নয় নাজির শাহ। সরিষার বাগার দিয়ে রান্না করা লাউ, সজনে ডাঁটার ডাল, আলু ভাজি দিয়ে গাঁজা মরিচ চিবোতে চিবোতে এক গামলা ভাত কলা পাতায় নিয়ে তৃপ্তির ঠেকুর তোলে উঠে দাঁড়ালো সে। আমি না আসা পর্যন্ত লতিফ ট্রেনে আয়া বয়ে থাকতে ক। কলিমের উদ্দেশ্যে কথাটা বলে মিল্টনকে নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল সে। বাড়ির পেছনে বিশাল খলায় বাকি মজুররা আটি থেকে ধান ছাড়ানোর কাজে ব্যস্ত। গৃহস্থ নারীরা গোসল সেরে নামাজ পড়ে বাকি বাড়ির খোলা বারান্দায় খেজুর পাতায় তৈরি মাদুরে খেতে বসেছে। নাজিরকে দেখে মুখের খাবার গিলতে বিচলিত কণ্ঠে বড় চাচি ফরিদা বলে উঠলেন, এখন তোর বাড়ি ফেরার সময় হয়েছে। পুপপাড়ার বটতলায় পারভেজকে লইয়া কি এর জানি বিচার বইছে। তোর ছুডু চাচা আর ভাইয়েরা সেইখানেই গেছে। যাওয়ার আগে কইয়া গেছে তোরেও যাতে পাঠাইয়া দেই। গোসলটা করে লই, শরীর চুলকায়। এবারও তার গা ছাড়া উত্তর। ছোট চাচি মর্জিনা চোখ মুখ কুচকে পিরপির করলেন, একেবারে ঘাউড়া হয়েছে, কেউর কোনো কথাই শুনে না, যা ইচ্ছা করে বেড়াই। ভাইটাও হয়েছে হের মতোই, মাইয়া তো চইলা গিয়া বাঁচিয়েছে। নাজির শাহের কান পর্যন্ত সেই কথা পৌঁছেছে কিনা ঠিক বোঝা গেল না। গুনগুন করতে করতে গামছা নিয়ে এসে চলল কলপার। বনকরিয়া গ্রামের সব সালিশ পূব পাড়ার বটতলাতে বসে। পারিবারিক কলহ বা কর্ম গুরুত্বপূর্ণ কিছু হলে সালিশের রায় দেয় মেম্বার হেলাল এবং মাতব্বর আফাসউদ্দিন। আর বেশি গুরুত্বপূর্ণ কিছু হলে আসেন চেয়ারম্যান আতাউর রহমান। তবে আজকের ঘটনা মাস্টার এবং শাহ বাড়ির মধ্যকার হওয়া চেয়ারম্যান সাহেবকেই খবর দেওয়া হয়েছে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে। তিনি এসে পৌঁছাতে পৌঁছাতে ঘড়ির কাঁটায় বেজে গেছে দুপুর 2:30টার এই দিক ওই দিক। ততক্ষণে গ্রামের মানুষেরা সেখানে ভিড় জমিয়েছে তামাশা দেখার জন্য। আতাউর রহমান এসেই কেদারায় আরাম করে বসলেন। তার আপ্যায়নে গ্রামের চটকদার মতিন গাছ থেকে আগেই পেরে রাখা ডাবটা কেটে ধরিয়ে দিলেন হাতে। তখনই বড় পুত্র সামিউলকে নিয়ে হন্তদন্ত হয়ে হাজির হলেন আমিরুল শাহ। এসেই সর্বপ্রথম নজর গেল গাছে বেঁধে রাখা পুত্রের দিকে। তাগড়া জোয়ান ছেলেটা ঝিমুচ্ছে। ক্ষতস্থানে বাঁধা গামছার ওপর দিয়ে শুকিয়ে আছে তাজা রক্ত। সেসব যেন সহ্য করতে পারলেন না তিনি। ধত পিষে চেঁচিয়ে উঠলেন, কার এত বড় সাহস? কে আমার পোলারে বাইন্দা রাখছে এমনে? যে একটু গ্রামের বাইরে গেছি সেই সাহস বাইরে গেছে। চেয়ারম্যান লাফিয়ে উঠলেন। শাহ বংশের মানুষদের এখানকার চেয়ারম্যান মেম্বাররা বেশ মান্য করে চলে। তিনিও তার ব্যতিক্রম নন। তার বাবা যখন ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তখন আমিরুল শাহর সঙ্গে বেশ খাতির ছিল তার। চেয়ারম্যান হতেও নাকি অনেক সাহায্য করেছিল এই লোক। তিনি অবশ্য কিছুটা সাহায্য পেয়েছিলেন, তাই মন রাখতে ফিকুচকে বললেন, সত্যিই তো এমন সুন্দর পোলাটারে বাইন্দা রাখছে কেন? এই মকবুল, দড়ি কইলা দে। আদেশটা মকবুলকে দিলেও সে যাওয়ার পূর্বে দ্রুত গিয়ে দড়ি খুলে দিল সামিউল। কাসেম আলী কর্কশ কণ্ঠে বললেন,
রাত বিরাইতে পোলাই ডাকাতি করতে গিয়া ধরা খাইছে, আর বাপে বুক উচ্চা করিয়া বিচার সবাই আহে। এরেই কয় চোরের মায়ের নানা থুক্কু, চোরের বাপের বড় গলা। বাবার কথা হেসে উঠল মাসুম আর তালেব। রুহুল সাই দিয়ে মাথা নাড়িয়ে বলল, হেগো থেকে সরমাশা করে লাভ আছে চাচা, তাড়াতাড়ি বিচার শুরু করতে কও, মেলা কাম পড়ে আছে। আকবর মিয়া চেয়ারম্যানের সোজাসুজি একটা কেদারায় গম্ভীর হয়ে বসে আছেন। আশেপাশে চলমান কথায় টু শব্দটি করছে না। বৃদ্ধ পিতার এই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, যা ইউনিয়নের মধ্যে একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে সবাই তাদের বাড়িটিকে মাস্টার বাড়ি হিসেবেই চেনে, জানে এবং মান্য করে। তিনি এবার মুখ খুলে চেয়ারম্যানের উদ্দেশ্যেই বললেন, বিচার শুরু করো। আতাউর, প্রমাণ হিসাবে তো জিন্নুত ভাই আছে, সে সচক্ষে সব দেখেছে। এখনো তার কোচে রক্ত শুকাইয়া আছে। মিছা কথা কই রামা গোলাপ নাই। আশা করি তুমি নিরপেক্ষ বিচারটাই করবা। আতাউর রহমান ঘন ঘন মাথা নাড়িয়ে আর চোখে চেয়ে দেখলেন আমিরুল শাহকে। তার পেছনে দাঁড়িয়ে রাগে গজ গজ করছে নিজের বড় ছেলে আর ছোট ভাইয়ের ছেলেরা। পাশে বসা ছোট ভাই মুমিনুল শাহ। ভাইয়ের উপস্থিতিতে সে আপাতত মৌন। সালিস বৈঠক যথাসময় শুরু হলো। বটগাছের পাশে ইট দিয়ে বাঁধানো বসার স্থানটিতে কুজো হয়ে বসে আছে পারভেজ। কারো দিকে মুখ তুলে তাকানোর সাহসটুকু তার নেই। মাতব্বর আফাস উদ্দিন একে একে সমস্ত ঘটনা জিন্নাত আলীকে জিজ্ঞাসাবাদ করে সবার সামনে বের করে আনলেন। আতাউর রহমান এবার বড়ই বিপদে পড়ে গেলেন। কি রায় দিবেন বুঝে উঠতে পারছেন না। নিয়ম অনুযায়ী তো ছেলেটার মুখে চুনকালি মাখে পুরো গ্রাম ঘোরানো উচিত, নয়তো করা উচিত জরিমানা ধার্য করে কয়েকদিনের জন্য গ্রাম থেকে নির্বাসিত। তবে এইসব করলে আবার মহা ঝামেলা। তার অত সব ভাবনার মধ্যে সেখানে হাজির হলো নাজির শাহ। পরনে বাংলা প্যান্ট আর ছাপা শার্ট, যা কোনোই পর্যন্ত গুছিয়ে রাখা। সে এসে থাপাস করে বসে পড়ল পারভেজের পাশে। দু হাতে ভর দিয়ে ধমকানো শুরু পড়ল, গোলামের পুত, মাঝরাতে শত্রুকে বাড়িতে গেছিলে কেন? তার কথা শেষ হতে আমিরুল শাহ এক প্রকার চেঁচিয়ে উঠলেন, এই নাজির, গোলাম কেডা? কারে গোলাম কইলি তুই? আমি গেলাম। তো কি মহারাজা ধীরাজ? আশ্চর্য হওয়ার ভান ধরে প্রশ্ন ছুড়ল নাজির শাহ। শক্ত হয়ে গেল আমিরুল স্যার। একে তো নিজের ছেলে গ্রামের অর্ধেক মান সম্মান ডুবিয়ে দিয়েছে, এদিকে ভাইয়ের ছেলেও বাকিটুকু ডুবিয়ে দেওয়ার পায়তারা করছে। নাজির শাহ চেয়ারম্যানের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলেন, সালিশের রায় দিয়ে দিছেন? না, অহনো দেয় নাই। ভালো করছেন। এবার আসল ঘটনা আমার কাছ থেকে শুনেন। সকলে উৎসুক হয়ে উঠল। কাসিম আলী বললেন, কি হের আসল ঘটনা? তুই আসিলি ওইখানে? তাকে বিশেষ পাত্তা দিল না নাজির শাহ। নিজের মতো করে বলেই ফেললো আসল কথা। ওইসব ডাকাতি ফাঁকাতি কিছু না, সবই মাইয়া মেশের চক্কর বাবু ভাই। মাস্টার বাড়ির তৃতীয় প্রজন্ম নজরুল আলমের মাইয়া ফাহমিদার লগে আমাকে পারভেজের প্রেমের সম্পর্ক। ওই মাইয়াই রাত বেড়ে তোরে ডাইকে নিয়ে গেছে। বিচার যদি করতেই হয় তাহলে দুটারে এক লগে বাইন্দা পিটান, নয়তো বিয়া দিয়ে দেন। বলে বাড়ির জায়গা পোলা বলে একলা একলা মান সমান বিসর্জন দেবো কেন? উৎসুক গ্রামবাসী চমকে উঠল। শুরু হলো কানাঘুষা সাহারা। কথাটা শুনেই খুশি হয়ে গেল। মুমিনুল শাহ বড় ভাইয়ের উদ্দেশ্যে ফিসফিস করে বললেন, দেখলা বড় ভাই যান, আমাকে নাচিতে কেমনে খেলা ঘুরাই দিল। দেখলা বেড়া মানুষের চরিত্রের দাগ না হয়ে আর রাইতে লাগাইলে দিনে মুইসা যায়, কিন্তু মায়া মানুষের দাগ কেমনে মুছবো? আমিরুল শাহ মুখে উত্তর দিলেন না, শুধু নিঃশব্দে হাসলেন। নজরুল আলম আপাতত এখানে উপস্থিত নেই। সকাল হতে পারিবারিক ব্যবসার কাজে চলে গিয়েছেন তিনি। তাই ছেলে রুহুল বোনের নামে মিথ্যা অপবাদ শুনে খেপে গেল। আর একটা মিসা করলে তোর জিপ কিন্তু আমি টাইনা সিরা ফেলবো নাজির। নাজির শাহ শুরুর মতো এবারও এদের পাত্তা দিল না। শুনেও যেন শুনল না এমন একটা ভাব। প্যান্ট ছেড়ে উঠে দাঁড়ালো সে। দু হাত পেছনে রেখে চাচা আর চেয়ারম্যানের উদ্দেশ্যেই বলল, আমার কথা বিশ্বাস না হলে ফাহমিদার ডাইকে আনেন। কি রাকেটটা কইতে কন? পারভেজের লগের কোনো সম্পর্ক নাই। আমি গেলাম, ধানের বহুত কাম পইরা আছে। শালির শেষ করে পারভেজের লইয়া সদর হাসপাতালে যান। এক রাতে বিচারে কি অবস্থা করছে কাল নাগেরা। তারপর গুনগুন করতে করতে সেখান থেকে চলে এলো নাজির শাহ। কে কি ভাবলো বললো তাতে যেন কোনো আগ্রহই নেই তার।
আগ্রহ শুধু নিজেকে নিয়ে। মিল্টনও তার পিছু পিছু হাঁটছে, কিছু জিজ্ঞেস করার জন্য উসখুস করছে মন। নাজিসা হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম, পেটের ভিতরে কৌতূহল আর কথা আটকায় না রাখা কইয়া ফেল বলতো। আপনি কেমনি জানলেন যে পারভেজের লগে হ্যাগো ফাহমিদার সম্পর্ক? জানি জানি, তোরটাও জানি। কৌতুক করে বলল মিল্টন। ফটকে গেল, আমতা আমতা করে বলল, কি জানেন? কমনা। কন্যা ভাইজান। নাজিসা হাসলো, শীষ বাজাতে লাগলো। বটতলা থেকে বাড়িতে যাওয়ার জন্য মধ্য পাড়ার ছোট্ট মাঠটি পেরোনোর সময় দৃষ্টিগোচর হলো খেলতে থাকা ছেলে মেয়েদের। হঠাৎ করে সেখান থেকে ভেসে এলো এক বিদ্রুপপূর্ণ ছড়াটা এমন, নাজির ভুইয়া পাত দেয় কইয়া। নাজিসা চলতি পথে থেমে গেল। আশ্চর্য হলো ভীষণ। হতবিহ্বল দৃষ্টিতে সেদিকে তাকিয়ে দেখতে পেল বাচ্চা থেকে কিশোর কিশোরী সবাই তার দিকে তাকিয়ে হাসছে। পশ্চিম আকাশে কালো রঙে ছড়াছড়ি। সূর্যাস্তের সময় হয়ে এসেছে। সেই আয়োজনে ব্যস্ত প্রকৃতি। সাদা বকগুলো রাশি রাশি মেঘের মতো দলবদ্ধ হয়ে জানা ঝাপটে উড়ে ঘরে ফিরছে। যেতে যেতে জমিনে ফেলে যাচ্ছে ছন্দময় শব্দ। ডানা ঝাপটানোর প্রতিধ্বনি। শাহবাড়ির পেছনে ধানের কাছের জন্য বরাদ্দ জমিটি খলা নামে পরিচিত। দুপুরের কেচে আনা ধানগুলো আটি ধরে মারাই কাজে ব্যস্ত মজুরের দল। বটতলা থেকে ফিরে এতক্ষণ ধরে সেসবেরই তত্ত্বাবধান করছিল নাজিসা। বসে থাকতে থাকতে হঠাৎই পেঁচে চান পড়লো যেন। বাড়ির ভেতরে হঠাৎ হলো উঁচু কঞ্চে বলল, আমি ভেতর থেকে ঘুরে আহি, তুই এনেই থাক বলতো। মিল্টন নীরব সায় জানালো। কদবেল গাছের নিচে বসে রইল চুপচাপ। বয়স তার 21-এর গণ্ডি পড়েছে সবে। তাগড়া যুবক ছেলে। নাজিরের থেকে হবে বছর 5-এর ছোট হয়তো। একই এলাকায় বাড়ি। বাবা মা নেই ওর। এ বাড়ির কাজ করে যা পায় তা দিয়েই এতকাল সংসার চলেছে। ভাই বোন তারা 7 জন। তবুও ছেলেটা নাজিরের ভীষণ নাওটা। ভোরের আলো ফুটতে না ফুটতে এসে হাজির হয় শাহবাড়িতে। তারপর সারাদিন সেখানেই থাকে। গোসল খাওয়া সব বিনামূল্যে। দিন শেষে অবশ্য মজুরিও পায়। নিতে না চাইলে নাজির জোর করে দেয়। ভীষণ কাজের কিনা, যখন যা বলে তাই করে। নাজির ইচ্ছে করেই করায়। শাহবাড়ির 3 দিকেই শুধু বাড়ি আর বাড়ি। 2 দিকে টিনের চালার 2টো ইটের পাকা বাড়ি, আর বিপত্রিক দিকে 2টো মাটির বাড়ি। তার মধ্যে ফাটল ধরা পুরনো মাটির বাড়িটি নাজিরের বাবা সুবহান আলীর শাহর। প্রত্যেক সূত্রে পিতা ফতে আলীর শাহর থেকেই পেয়েছেন তিনি। এরপর সেই যে কোনো এক মর্মান্তিক দুর্ঘটনার বিছানার সঙ্গে সন্ধি করলেন। আর শেষ হলো না সেই সন্ধি। ততদিনে 2 চাচার বহু উন্নতি হয়েছে। বিপরীত করেছে ইটের ঘর। পাশেই আছে 2টো গোয়াল ঘর, গরু বাছুর গাভী দিয়ে ভর্তি। তার মধ্যে অবশ্য একটা নাজিরের। বাড়ির সাথে লাগোয়া গৃহিণীদের মুরগির খোপ, একপাশে ধানের গোলা আর ছনের ছোট্ট ঘর। নাজির এক বাটি খই আর নলের গুড় নিয়ে নিজেদের খোলা বারান্দায় পেতে রাখা মোড়াতে বসলো। অদূরে বড় চাচি ফরিদা উঁচু জায়গায় দাঁড়িয়ে চাল থেকে কুমড়ার বড়ি আর গতকাল তৈরি করা নকশি পিঠা নামাচ্ছেন। তখন হন্তদন্ত ওই বাড়িতে প্রবেশ করলো আমিরুল শাহ। দিগাদিক না তাকে ছুটে এসে স্ত্রীর কোমর বরাবর লাথি মারলেন। চিৎকার করে বললেন, বান্দির ঘরে বান্দি, সারাদিন কই থাকোস? কোন ভাতারের লগে সময় কাটাস? রাইতে পোলায় কি কইরা বেড়ায় দেখোস না? পিঠার ডালাটা হাতে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন মধ্যবয়সী ফরিদা। কপালে আঘাত লাগলো, তবু ব্যথার টু শব্দটি করলেন না। তাতেই যেন প্রশ্রয় পেয়ে গেলেন লোকটা। এক নাগারে দিয়ে গেলেন অশ্রাব্য সব গালি। আশপাশে থেকে খুঁজে আনলেন একটা চেলা কাঠ। সেটা নিয়ে এগিয়ে যেতেই খই খেতে খেতে মুখ বিকৃত করে নাজির বলে উঠল, পিঠাইয়া ঠ্যাং ভাঙ্গে তার ফকিনের সির। সকালটা হইতে দেরি, কিন্তু শাড়ি কাঁচা দিয়ে গাথার মতন কাম করতে দেরি নাই। মায়ের খেয়ে যদি একটু কমে এসব। থেমে গেলেন আমিরুল শাহ। মারতে গিয়েও মারলেন না, ফেলে দিলেন চালাক আর ভস্ম করে দিবেন এমন দৃষ্টিতে একবার স্ত্রীর দিকে তাকে চলে গেলেন অন্তরে। ফরিদা উঠে বসলেন, আঁচলে চোখের পানি মুছে তাকালেন সামনে। লুঙ্গি ছেড়ে উঠে দাঁড়ালো নাজির। গামছা গলা থেকে নামিয়ে মুখ মুছতে মুছতে বলল, পইরা পইরা মায়ের খেতে শরম লাগে না? নির্লজ্জ বেটি মানুষ। তো কি কমু? চাইলে অনেক কিছুই করা যায়। রাতের বেলাতে এক খাটেই শোয়, গলার টুটিরা সিপ দিয়া ধরলে তো সব লেটা শিক্ষা জায়গা। ভেতর থেকে চিৎকার দিলেন আমিরুল শাহ, নাজির, যদি আসি তাহলে তোরটাই কিন্তু জাপ দিয়ে ধরমু। হ্যাঁ, আমি বুঝি বয়ে থাকবো?
হাত ভাঙ্গে গলায় ঝোলাই দিব। আমির শাহ কিচ্ছু বললেন না, রাগে ফুঁসছেন তিনি। বিচার কার্য শেষ হতেই সামিলকে নিয়ে হাসপাতালে ভর্তি করে রেখে এসেছেন পারভেজকে। গ্রামের ছিচি পড়ে গিয়েছে এই কাণ্ডে। অর্জিত মান সম্মান যেন অল্প সময় খোয়া গেছে। নাজির উক্কি দিয়ে ঘরে জিজ্ঞেস করলাম, সামান্য হাতেই তো কাটছে, তাহলে কি হাসপাতালে ভর্তি করে রেখাই দেবো কেন? আজকাল রাতটা থাকুক, শরীর দুর্বল, স্যালাইন দিছে ডাক্তার। নাজির আর কিছু বলল না। চলে আসার জন্য পা বাড়াতে শান্ত কণ্ঠে পিছু ডাকলেন আমির শাহ। শোন নাজির, কোন? হাসাই মাস্টার বাড়ির মাইয়ার লগে পারভেজের সম্পর্ক আছে? সম্ভবত। সম্ভবত? হ্যাঁ, নিশ্চিত জানি না, অনেকবার এক লগে দুইটারে দেখছি। তাই ওই পরিস্থিতি থেকে বাঁচানোর লাগে তখন কথাটা কসার আর কোনো উপায় ছিল না। আচ্ছা, প্রসঙ্গ বদলালো আমিরুল শাহ। জিজ্ঞেস করলাম, ধানের কাম কত দূর? সব কাটা শেষ? আমার পশ্চিম পাড়ার খ্যাতেরটা আজ দুপুরে কাটা শেষ করছে, এখন মারাই চলতেছে। বেলাইয়েরটা 1 সপ্তাহ পর কাটতে হইব, মনে হয় আর একটু পাকবো। বাকিগুলার খবর মোমিন চাচা আর সামিউল ভাই জানে। কয় মন হয়েছে? এখনো মাপি নাই, তবে ধরা যায় 15-16 মনের উপরেই হইব, বেশিও হইতে পারে। আলহামদুলিল্লাহ। নাজির চুপ করে রইল কিছুক্ষণ, তারপর কঠিন স্বরে বলল, বয়স তো কম হইল না, পোলাপান বড় হইছে, নাতি নাতনিও আছে, তারপর বলবি না কেন? এসব জানার না দেখি। বড়গ মতো কথা কবি না। বয়স কত তোর? কি বোঝো সংসারের বিষয়ে? মাইয়া মানুষ লইয়া কাল নাগিন হেগো লাগাই সংসারে অশান্তি হয়, সম্পর্ক নষ্ট হয়। জীবনও এইসব নাগিনের চক্করে পড়বি না। একলা থাকবি, তবুও অশান্তি দরকার নাই। জীবন জাহান্নাম বানাইয়া ছাড়বো। আমনের জীবন আবার কে জাহান্নাম বানাইলো? আমি তো ফুরফুরেই থাকতেছে। জলজান্ত প্রমাণ তোর মা। দেখোস না তোর বাপের অবস্থা? একজনের লাগিয়া সবাই খারাপ বলা উচিত না। সবাই যদি খারাপ হইতো তাহলে দুনিয়া চলতো কেমনে? তপ্ত শ্বাস ফেলে কেদারায় হেলান দিয়ে চোখ বুঝলেন তিনি। উত্তরে অপেক্ষা না করে বাড়ির পাশের খালায় পুনরায় চলে এলো নাচের। আটি বেঁধে রাখা ধানের উপর বসলো। নির্জনের কাজ চাপড়ে মেরে বলল, রাইতে ঘাটে যাম ইলিশ কিনতে, আব্বার ইলিশ অনেক পছন্দ, আয় পড়িস। মিঠুর মাথা নাড়িয়ে সায় দেয়। মাস্টার বাড়ির অন্দরে গোল মিটিং বসেছে। আকবর মিয়া আর নজরুল আলম বাদে সকলের মুখশ্রীতে ভর করেছে গাম্ভীর ছ। আকবর মিয়ার 2 পুত্র 3 কন্যা, নজরুল, তমিজা, আবেদা, কাসিম, সরলা। পিতার মতোই নজরুলেরও 2 পুত্র 3 কন্যা, সুজন, রেশমা, কাজল, রুহুল আর ফাহমিদা। রেশমা আর কাজল দুজনেই বিবাহিতা, তাই তারা থাকে শ্বশুরবাড়িতে। বোনদের মতোই সুজনও বিবাহিত, 6 আর 4 বছরের 2 ছেলে মেয়ে আছে। কাসিম বাবার 2য় পুত্র, তার আবার ছেলে মেয়ের সংখ্যা 3 জন। তালেব আর মাসুম তারাই ছেলে। মেয়ে অবশ্য বাড়িতে থাকে না, নানা বাড়িতে থেকে পড়াশোনা করে। এই তো গত বছরই ধুমধাম করে বড় ছেলে বউ এনেছেন বাড়িতে। স্ত্রী, সন্তান, নাতিপুতি নিয়েই ভরা সংসার আকবর মিয়ার। নজরুল আলমের স্ত্রী দিলারা বেগম মেয়ে ফাহমিদাকে নিয়ে উপস্থিত হলো বসার ঘরে। ঘোমটা টেনে মাথা নিচু করে সালাম দিলেন শ্বশুরকে। আকবর মিয়া সেদিকে না তাকিয়ে জবাব দিলেন সালামের। ফাহমিদা নত মস্তকে দাঁড়িয়ে আছে মায়ের পাশে। বুকের ভেতর থরথর করে কাঁপছে আসন্ন কোনো ঝড়ের শঙ্কায়। ছোড়া চোখে একবার সামনে জোট বেঁধে বসে থাকা বাপ, চাচা আর ভাইদের দিকে তাকালো। একমাত্র ভরসা যেন এখন দাদা। তারই মধ্যে কাশিম চেঁচালেন, গ্রাম ভরা মানুষের সামনে আমাগো মান সম্মান আঘাত লাগছে। এই শিক্ষা দিছি তোরে, নাম করা বাড়ির মাইয়া হইয়া শত্রু গো লগে আকাম করো। ভয় দেহটাও দোলাচলে খেয়ে গেল ফাহমিদার। শক্ত করে টেনে ধরল মায়ের আঁচল। আকবর মিয়ার নজর আড়ালো না তা। অসন্তুষ্ট কঞ্চে বললাম, আহা কাসেম, কইছি না বাড়ির মাইয়া বউগুলোকে কখনো উঁচু গলায় কথা কবি না। কিন্তু আব্বা। চুপ থাক। মানুষের কথায় নিজের বাড়ির মাইয়াগো কেন বিশ্বাস করবি? আমি কথা কইতেছি ওর লগে। বৃদ্ধ এখনো এ বাড়ির কর্তা। বাড়ির প্রত্যেকের মানুষ থেকে শুরু করে পোষা বিড়াল পর্যন্ত ওনার কথা মান্য করে চলে। তাই কাসেম আলী চুপ হয়ে গেলেন আকবর মিয়ার কণ্ঠে। এবার নমনীয়তা ঝরে পড়ল। নাতির উদ্দেশ্যে স্নেহ ভরা কণ্ঠে বললেন, যা জিজ্ঞেস করমু তা সঠিক উত্তর দিবা।
ঠিক আছে? আচ্ছা দাদাজান, আমিরুল সাহেব ছেলে পারভেজ গত রাতে কেন আইছিল? আমি জানি না। আহা, সালিসে তোমার নামে অপবাদ উঠেছে। তোমার নাকি পারভেজের লাগে প্রেমের সম্পর্ক। এটা মিথ্যা দাদাজান। তাহলে সত্যটা কি? উত্তর দেওয়ার জন্য কিছুটা সময় নিল ফাহমিদা। মিনমিনে অথচ দৃঢ় কণ্ঠে বলল, তার প্রতিবেশী চাচাতো বোন আমার সহপাঠী, তার হাত দিয়েই অনেকবার প্রেমপত্র পাঠিয়েছিল, কিন্তু আমি কখনো সেসবের জবাব দেইনি। মাঝে মধ্যে স্কুল ছুটি হলে বটতলা পর্যন্ত পিছু পিছু আসতো, এতটুকুই। এইসব তুমি কাউকে জানাই নাও কেন? কখনো সামনে এসে কিছু বলেনি, বিরক্তও করেনি, তাই তেমন গুরুত্ব দেয়নি। তবে আম্মা সব জানে। সন্তুষ্ট হলেন আকবর মিয়া। শুরু থেকেই নাতনির প্রতি ওনার বিশ্বাস ছিল। বাড়ির ছেলে মেয়েরা আর যাই হোক পরিবারের সম্মান নষ্ট হবে এমন কাজ করতেই পারে না। এবার বড় পুত্রবধূর দিকে তাকাতেই দিলারা বেগম ঘর ঘর করে বলে দিলেন সত্য। আমি কইতে নিষেধ করছিলাম আব্বা, অযথা ঝামেলার কি দরকার। তবে এও কইছিলাম যদি সরাসরি কথা কওয়ানোর চেষ্টা করে তাইলে সোজা আইসা আমারে কবি, আমি তোর বাপেরে জানামো। মাথা নাড়লেন আকবর মিয়া, ছেলেদের উদ্দেশ্যে বললেন, কইছিলাম না সত্যটা না জানি না কখনো কারো সম্পর্কে বিরূপ ধারণা মনে রাখবি না। কাসেম আলী মাথা নিচু করলেন লজ্জায়। রুহুল তাতে দাঁত পেছে ক্ষুদ্র স্বরে বললাম, সব দোষ ওই নাজিরের। হারামজাদারে খেতে ফেলায় কয়েক গা দিতে পারলে শান্তি পাইতাম। কয়দিন দুইটা অনেক বেশি লাফালাফি করতেছে। উহু, ঝামেলা করিস না। কাল বছরের প্রথম দিন, মনে যা রাগ ক্ষোভ আছে সব ধুইয়া মুইচা সাফ হইয়া যাক। হাটে যা, বাজার কইরা আন। এইবার দাদার কথা মেনে নিল নাতিরা। দিলারা স্বামীর ইশারা লক্ষ্য করে মেয়েকে নিয়ে চলে গেলেন ঘরে। বৈশাখের প্রথম সকাল, বাংলা 1403 বঙ্গাব্দ। ভোরের আলো তখন পূর্ব দিগন্তে কেবল ছড়াতে শুরু করেছে। চারিদিকে নেই কোনো শীতল বাতাসের অস্তিত্ব, বরং ভর করেছে তীব্র তাপদাহ। বাড়ির উঠানে ধুলো মুক্ত ভোর হওয়ায় আগে গৃহিণীরা সেরে ফেলেছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। রান্নাঘরের মাটির চুলায় ভাজা হচ্ছে ইলিশ মাছ, পোড়ানো হচ্ছে শুকনো মরিচ, চারিদিকে ছড়িয়ে পড়েছে ভাজা ইলিশের ঘ্রাণ। পাশের শান বাঁধানো পুকুর ঘাটে ডুব দিয়ে গায়ে গামছা জড়িয়ে বাড়ি ফিরল নাচের। মর্জিনা পেছন থেকে জাগ দিলেন, আজ আমার ঘরে খাবি, তোর চাই চাই বড় ইলিশ আনছে ঘাট থেকে। চুল ছেড়ে গামছা রোদে মেলে দিল নাচের। প্রত্যুত্তরে বলল, আমিও আনছি, বড় চাচির আনছে। মুখ বাঁকালেন মর্জিনা, হাতের ঝাঁটা ছুঁড়ে মারলেন মুরগির খোপের সামনে, বললেন, হ, খালি বড় চাচি আর বড় চাচি, আমরা তো রাঁধতে পারি না। বানের জলে ভাই চাইছি, ওই মাইয়াই মাথা খাইছে। কথা না বাড়িয়ে নিজ কক্ষে প্রবেশ করলো সে। আসার পথে কিনা আনা আকাশি রঙের নতুন ফতুয়া আর কালো রঙের বাংলা প্যান্ট পরিধান করে চলে এলো বাবার ঘরে। সুবাহান আলী শাহ চান চান হয়ে শুয়ে আছেন বিছানায়, দৃষ্টি রোদ আসা জানালা স্থির। নাজির আনন্দে আটখানা হয়ে জিজ্ঞেস করল, কেমন লাগতেছে আব্বা? শ্রবণ আলী পর্যন্ত সেই কঞ্চ পৌঁছতেই ঘাড় ফিরিয়ে পুত্র পানে তাকালেন সুবাহান আলী শাহ। বিষণ্ণে আবিষ্ট মুখখানিতে ফুটে উঠল এক ফালি ঝলমলে হাসে। মুখ দিয়ে আ আ শব্দ করে ডাকছেন ছেলেকে। খোলা ঠোঁটের ফাঁক দিয়ে উকি দিল আধ ফালি কাটা জিভ। শব্দগুলো অস্পষ্ট হলো, সহজে নাজির যেন তা বুঝে গেল। অদরে হাসি চড়া হলো। যেভাবে এসেছিল ঠিক সেভাবে বেরিয়ে এলো ঘর থেকে। রান্নাঘরে ঢুকে পানি দিয়ে ভিজিয়ে রাখা গত রাতের হাঁড়ি ভর্তি পান্তা ভাত থালায় তুলে, সাথে পেঁয়াজ, কয়েক পদের ভর্তা আর ভাজা দুটো ইলিশ মাছের টুকরো নিয়ে ফিরে এলো ঘরে। বালিশ উঁচু করে পিছে হেলান দিয়ে বসালো বাবাকে। ভাত মাখাতে মাখাতে বলল, আইজ বছরের প্রথম দিন, তাই ইলিশ আনছে। মাঝরাতে ঘাটে গিয়ে দেখি সামাদ মিয়া ট্রলার ভর্তি ইলিশ নিয়ে ফিরতেছে। লগলগে কি নাম নওয়া কা নওশাদ, ও আসে নাই। ওর নাকি কদিন পর পরীক্ষা শুরু হইব। চিঠি পড়েছিল গত সপ্তাহে। ধানের কাম শেষ করে শহরে যাবো ভাবতেছে। বালি কি আর কইও না, পারভেজ আছে না, মাস্টাবারে মাইয়ার লগে পিরেত করতে গিয়ে ধরা খাইছে। বিচার বইছিল কাইল, কলমের প্রতি শত্রুকে বাড়িতে মরতে গেছে। ভদ্রলোক আরো কিছু হয়তো বললেন, কিন্তু নাজির প্রযুক্তির মুখ বাঁকিয়ে বলল,
হইছে, চুপ থাকো, সফে গাইতে হবে না। ওই অমানুষের বাচ্চাগুলো গিয়ে আজ এই অবস্থা তোমার। বাপ সঠিক মানুষ চিনতে পারে না বললা পোলায় ভুগতেছে। একবার যদি সুযোগ পাই তাহলে বুইরার 20 দাঁত আমি ভাঙ্গা দিব। হাত নাড়িয়ে পুত্রকে ঝামেলা করতে নিষেধ করলেন তিনি। নাজির সেই কথায় গুরুত্বই দিল না, বরং প্রসঙ্গ বদলালো। ওই বাড়ির পুরুষদের নাম শুনলেই তার মাথায় খুন চেপে বসে। এভাবে খাওয়ার ফাঁকে ফাঁকে কথা চলে তুছনার। অলৌকিকভাবে হোক বা অভ্যাসপতই হোক, পিতার মুখ থেকে নিঃসৃত অস্পষ্ট প্রত্যেকটা শব্দ খুব সহজে বুঝে যায় নাজির। সুবহান আলী শাহ বিছানা থেকে নামতে পারেন না, বাঁ পায়ের হাড় ভাঙা, ডান পায়ের বুড়ো আঙুলটাও কেটে ফেলেছে কেউ, সাথে কাটা হয়েছে জিভের ডগা। হয়তো কোনো কিছু গোপন করার লক্ষ্যে যা রহস্য রয়ে গেছে আজও, সেই রহস্য চলছে এখনো 21 বছর ধরে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাড়ি থেকে বেরিয়ে এলো নাজের। বড় তেঁতুল গাছটা পেরোতেই দেখা মিলল মিল্টনের। গতরাতে 3টা মাছ কিনলো সে, তার মধ্যে একটা আবার গুছিয়ে দিয়েছিল মিল্টনের হাতে। তাই আজ সকালের খাবারটা বাড়ি থেকেই খেয়ে এসেছে সে। চত্বর বাজারের মুদির দোকানে আজ হালখাতার অনুষ্ঠান, সেখানেই প্রথম যাবে তারা। তারপর ক্ষেত খামারে ঘুরে বিকেল বেলা মেলায়। হাঁটতে হাঁটতে কাউকে নজরে পড়তে হাতের ইশারায় চিৎকার করে ডাকলো, হ্যাঁ স্যারে, হ্যাঁ এদিকে। বাচ্চা মেয়েটি এগিয়ে এলো, চোখে মুখে তার আতঙ্ক। নাজির ফ্রিকুচকে ধমক দিয়ে বলল, কাল বিকালে তুই আমার হলে মস্করা করছিলে না? মেয়েটি দুই দিকে মাথা নাড়লো। মিল্টনও এবার ধমক দিল, তুই সুজন মাইয়ার সুজাতা না? বাপ চাচা এগুলো শিখাইছে বেয়াদব? বাদ দে, বংশের রক্ত পাইছে না, একেবারে 2 নম্বর পোলা পাইন। সুজাতা ফের দুই দিকে মাথা নাড়লো, নিষ্পাপ মুখ করে বলল, আমি না, এছাড়া ফুপু বলেছে। কোন ফুফু? ফাহমিদা নাকি বেত্তাগুলা? আরেক ফুপু। মিশা কথা কয় ভাইজান, কয়েকদিন আগে আমার গায়ে জামাল সুইটা অস্বীকার করছিল। নাজির কিছুক্ষণ ভেবে তারপর বলল, না রে বলতো, শুদ্ধ ভাষা যখন কইতাছে তখন হাসা কথাই কইতাছে মনে হয়। সেই সুযোগে পা থেকে জুতা খুলে হাতে নিয়ে দৌড় দেওয়ার চেষ্টা করলো সুজাতা, কিন্তু পুনরায় পথ রোধ করে দাঁড়ালেও নাচের শাসনের ভঙ্গিতে বলল, আমার পার লয়ে সবসময় মস্করা, তার উপর আবার বংশ বদলাইয়া নাজিরের লগে ভুইয়া লাগাইছে। তাই তোর ফুফুরে লইয়া আমার লগে দেখা করবি, না হলে হাড্ডি কুট্টি ভাঙ্গা রাখা দেবো। সন্ধ্যার পর বৈশাখের মেলা জমজমাট হয়ে উঠেছে। গ্রামের জোয়ান বুড়ো সকলেই এসে সামিল হয়েছে সেখানে। মিল্টনের সাথে কিছুক্ষণ নাগরদোলায় চড়ে মুরগি খেতে খেতে আরো ভেতরে চলে এলো নাজের। অদূরে দেখানো হচ্ছে সাপের খেলা, সেখানেই লেগে আছে মানুষের ভিড়। কেউ বা সারাতে এসেছে বিভিন্ন অসুখ, যদিও নাজের এসবে একদম বিশ্বাসই করে না। আর সেই অবিশ্বাসের জোরে বহুবার সাপুড়েদের সঙ্গে তার ঝগড়াও হয়েছে, সাথে মাথা পেতে নিয়েছে অভিশাপের পাহাড়। সেই দিকেই এগিয়ে গিয়ে ভিড় ঠেলে উক্কি দিল সে। ঝোলার ভেতর থেকে বিশাল এক সাপ বের করে খেলা দেখাচ্ছে সাপুরে। বাকিরা উৎসুক দৃষ্টিতে তা দেখে আর হাত তালি দিচ্ছে। হঠাৎই সুজনকে নজরে পড়তে চোখ মুখ কুচকে নিল সে। লর্ডের ভাষায় জমল বিরক্তি। সুজনের গম্ভীর দৃষ্টি ও তার পানে স্থির। পাশে দাঁড়িয়ে আছে মাসুম আর তালেব। এতেই যেন আরো চটে গেল নাজিরের মস্তিষ্ক। মিল্টনের কাঁধে হাঁস রেখে ছোটের কোণে কৌতুকপূর্ণ হাসি ছুলিয়ে উঁচু কণ্ঠে বিদ্বেষ প্রকাশ করে পড়ল, এসব মোটা দৌড়ের মতন লম্বা সাপের খেলা দেখে লাভ নাই। আমগো গ্রামের সাইড হাত পা বিশিষ্ট যে বীরধর সাপ আছে, একেবারে পুরো বংশ একলগে গাইটা বইছে। হ্যাঁ গুবি সের থেকেও বিষাক্ত। মনোযোগে বিঘ্ন ঘটল মিল্টনের। কিছু বুঝতে না পেরে অবাক নয়নে মাথা তুলে তাকালো তার চেয়ে কয়েক ইঞ্চি লম্বা নাজিরের মুখপানে। নাজির তার কৌতূহলী দৃষ্টি দেখে ইশারায় সুজনকে দেখালো, যা দৃষ্টি এড়ালো না সুজনেরও। রাগে ফুঁসে উঠল সে, তবে কিচ্ছু বলার সুযোগ পেলই না। তার পূর্বে ভিড় থেকে হারিয়ে গেল ছেলে দুটো। মাসুম চোয়াল শক্ত করে বলল, দেখলা ভাই, হারামজাদায় আমগো সাপ কইয়ে গেল। সুজন দীর্ঘশ্বাস ফেলে পুত্র সিফাতের হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বলল, কুত্তার লেজ যেমন কখনো সোজা হয় না, তেমনি শাহ বংশের পুরুষ মানুষের চরিত্র আর খোঁচা মারা কথা বলার স্বভাবও কখনো ঠিক হইব না। ভাইয়ের উপস্থিতিতে রাগটা মনেই পুষে রাখলো মাসুম। সুজাতা কোথা থেকে যেন ছুটে এলো তাদের দিকে, বাপ চাচার কাছে আবদার করলো, ফুপু টাকা দিতে বলেছে বাবা, বায়োস্কোপ দেখবো। তার হাতের ইশারায় সামনে তাকালো দুই ভাই। অদূরে অল্প বয়সী ছেলে মেয়েরা ভিড় জমিয়েছে বায়োস্কোপের সামনে। ভালো করে নজর ঘোরাতে দৃষ্টিগোচর হলো দুটো ছোট বোন দুটোকে। সেদিকে এগিয়ে গেল 3 জন। গত রাতে মামাতো ভাইয়ের সঙ্গে নানা বাড়ি থেকে ফিরেছে সবার ছোট জন।
কয়েকদিন এখানেই থাকবে সে। তাদের জন্যই তো সব কাজ ফেলে ভাইরা এসেছে মেলায় করতে। রাত্রির দ্বিতীয় প্রহর। মেলা থেকে বেরিয়ে ভাতের হোটেলে পেট পুড়ে খেয়ে রাস্তা থেকেই ধানের জমিতে নেমে পড়ল নাজের। হাতের ব্যাগটা মিল্টনের হাতে দিয়ে গছিয়ে পরনের প্যান্ট হাঁটু পর্যন্ত ভাঁজ করতে করতে বলল, এই ব্যাগটা আমার আব্বার ঘরে বিছানা রাইখা সোজা বাড়ির পথ ধরবি। আপনি কই যাবেন? বহুদিন সামাদ মেয়ে ট্রলারে কইরা মাছ ধরতে যায় না, আজ একটু ঘুরে আহি। আমিও আসি। না, বাইরে যা, ভোরে ধান সিদ্ধ করতে হইব। মিল্টনের মুখখানা মলিনতা ভার করলো, মুখ ভার করে মেনে নিল আদেশ। নাজিরটা দেখলো, গভীর মুখে বলল, ধানের কাম শেষ হোক, বর্ষাটা আইতে দে, তারপর দুইজনে মিললে সারা রাত খালি বিলে শুধু মাছ ধরবো। এখন বাড়ির যা। নাজিরের সামনে মিল্টনের রাগ হওয়া মিঠাইয়ের মতন হুট করে ফুলে ফেপে উঠলো, অল্পতেই গলে যায়। এবারও গলে গেল। হাস্যজ্জ্বল মুখ বিদায়ে জানিয়ে বাঁধানো সড়ক ধরে হাঁটা ধরল বাড়ির পথে। তবে আজ নাজির বাড়ি ফিরবে বলে তো মনে হয় না। সুবহান আলীর সঙ্গে মিল্টনের ভীষণ ভাব। নাজির বাড়িতে না থাকলে মাঝে মাঝে রাতটা সে ওখানেই কাটায়, রাতভর গল্প করে। চারিদিকে খুটখুটে অন্ধকার, নিস্তব্ধ পরিবেশে শোনা যাচ্ছে শুধু ছিচি পোকার ডাক। 8টা, 8:30 মানে গ্রামে গভীর রাত। শুনশান ঘাটে দাঁড়িয়ে আছে সামাদ মিয়ার ট্রলার। বাঁশের ডগায় জ্বলন্ত হারিকেনের আলোয় জাল দিয়ে জেলেদের ট্রলারের ওঠার দৃশ্য সুস্পষ্ট। প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে ট্রলার ছাড়া অভিমুখে হন্তদন্ত হয়ে উঠে পড়ল নাজের। গিয়ে বসলো খোলা আকাশের নিচে, হাতলের পাশ ঘেঁষে পেতে রাখা ছোট্ট চৌকিতে। হঠাৎ তাকে দেখে সামাদ মিয়ার চক্ষু চড়কাজ, সাথে বেশ অবাকই হলেন বোধ হয়। পানির পিক পানিতে ফেলে বলেন, আরে নাজির সাজে, ভুল দেখছি না তো? নাজির 2 আঙ্গুলের সাহায্যে খাট চুলকায়, কপালে এসে বিরক্ত করা চুলগুলোকে ঠেলে দেয় পেছনে। হিসি বলে, চোখে সানি পড়ছে, ভুলই দেখতেছেন ভাই। তা কি মনে করে আজ এই পথে? এমনি আইলাম, ভাল লাগে না। কেমনে ভাল লাগবো? বিয়ার বয়স হয়েছে যে, বিয়া কর, ঘরে সুন্দর একটা বউ তোল। মাইয়া পাবো কই, খুঁজে দেন। নাজির শাহর লাইগা মাইয়া মানুর অভাব পড়বো রে। কবে যাবি শুধু কইস, এমন সুন্দর সুন্দর মাইয়া দেখামু না। নাজির প্রত্যুত্তরে হাসলো শুধু। ভেতর থেকে বেরিয়ে এলো সামাদ মিয়ার ছেলে হৃদয়। হাতে তার চুরুট আর হুক্কা। চুরুটটা ধরিয়ে বাবার হাতে দিল, বসে পড়লো মেঝেতে। হুক্কায় তামাক ভরতে ভরতে বলল, দিবা নাকি একটান নাজির চাচা? সামাদ মিয়া থামকালেন ছেলেকে। ইলিয়াস কই? তোরে কইছি না তামাকের থেকে দূরে থাকবি। নাজির শুয়ে পড়ল লম্বা হয়ে, দৃষ্টি তার ছলমল করা আকাশের দিকে নিবদ্ধ করে পড়ল। পোলা বড় হয়েছে ভাই, সুযোগ পাইলে তা আমাকে টান মারে, দূরে থাকবো কেমনে? সামাদ মিয়া সে কথায় বিশেষ গুরুত্বই দিলেন না। পুত্রকে চোখ রাঙিয়ে ফের পুরনো প্রসঙ্গ টেনে এনে বললেন, কিরে মাইয়া দেখামু? নাজির উঠে বসলো, হৃদয়ের হাত থেকে হুক্কাটা টেনে নিয়ে নিজেই বানানো শুরু করলো। সে আবার এইসব খুব ভালোই বানাতে পারে, ছোট চাচার থেকে শিখেছিল। অনুৎসুক কঞ্চি বলল, এখনই না। কি কস? এইটাই তো বিয়ার উপযুক্ত সময়। আমি তো সেই 19 বছর বয়সে বিয়া কইরা ফেলাইছিলাম। এখন আমার বয়স 40 আর আমার হৃদয়ের বয়স 19। ওরেও ভাবতেছি এই বছরে করাইয়া দিমু। সামনের বছর থেকে তোর ভাবির আরাম। বিয়া যত তাড়াতাড়ি করা যায় ততই শান্তি। আপনার আর কি, বাপের হোটেলে খাই আকাম করে বেড়াইছেন, বিয়ার পর হাল ধরছেন বাপের দাঁড় করেন না ব্যবসায়। পোলাও তাই করব, কিন্তু আমার কি আর সেই কবল আছে? তোর লাইগা আমার খারাপ লাগে, তবে তোর দম আছে। তোর জায়গায় অন্য কেউ থাকলে এতদিন হাল ছাইরা দিত। নীরব রইল নাচের। বানানো শেষ হতেই বড় একটা টান দিয়ে চোখ বুঝলো ভদ্রলোক। ফের বললেন, তার রোজগার তো ভালোই তোর। ভালো হলে কি হইব, এখনো মাটির ঘরে থাকে। যা চাচা গেটের পাকা দালানের সামনে মুরগির খোপের মতন দেখায়, পরে বউয়ের যদি আফসোস হয়। এইটা কোনো কথা? টেহা লাগলে আমার কইবি, আমি আছি না। কত যে আছে তা জানা আছে, করা শুধু টাকা লাগান, কোনো প্রয়োজন নাই। নিজের বয়সে ঘর করবো।
হাসলেন সামাদ মিয়া। চুরুটে শেষ টান দিয়ে ধোয়া উড়িয়ে দিলেন বাতাসে। ওপাশ থেকে ভেসে এলো জেলেদের হৈ হৈ কলরব। আওয়াজ হলো নদীর অবাধ্য পানির ঢেউয়ের। গলা উঁচিয়ে জিজ্ঞেস করল, মাছ উঠছে রে জাকির? হ ভাইজান, উঠছে। কি মাছ? পাঁচমিশালি ছোট মাছই বেশি, সাথে 1 হাত সমান 3টা শৈল মাছও আছে। সামাদ মিয়া চোখে মুখে তীব্র অসন্তোষ প্রকাশ পেল। পুত্রকে আরেকটি বার চুরুট ধরানোর নির্দেশ দিয়ে নাজিরের উদ্দেশ্যেই বললেন, বুঝলে নাজির, বর্ষা ছাড়া মাছ ব্যবসায় লাভ নাই। তাহলে ট্রলার নিয়ে বাইর হন কেন? ব্যবসা বাণিজ্যের তো অভাব নাই। প্রসঙ্গ বদলে ফেলেও তিনি প্রশ্ন ছুড়লেন, তা তোর কথা কয় মন ধান হইছে? আল্লাহর রহমতে ভালোই হয়েছে। আমার কাছে 5-6 মন বেচা দে, যত দাম তার থেকে না হয় বেশি দিলাম। এবার আর ধান বেচবো না, ধান বিক্রিতে বহু লস হয়ে যায়। তাহলে কি করবি? এমনি আর কতদিন ব্যবসা করবো? কয়দিন আগে ধানের মিল খুলছে। ভালা কাম করছস, ডিলার পাইছস? না পাইলে কইস আমারে। হ্যাঁ পাইছে, গত বছর আরতে গিয়ে পরিচয় হয়েছে, সেইখান থেকে আর কি এই ব্যবসার বুদ্ধি এলো। তোর চাচারা জানে? না, জমি আমার, ফসল আর পয়সা আমার, ওরা জানবো কেমনে? ব্যবসা ভালো করে দাঁড়াক, তারপরে এমনি এমনি জানবো। টেহা পয়সা লাগলে আমারে কইস, আমি আছি সব সময়। সুদ ছাড়া দিতে চাইলে কোয়েন? না রে ভাই, লস হইয়া যাইব। বাচ্চা আছি তো এইটার উপরে। সুদ হারাম। কত কিছুই তো হারাম, যে তামাক খাস সেইটাও তো হারাম। মানে কয়জন? উত্তর দিল না নাচের, হেলান দিয়ে বলল, কম দামি ব্যবহার করে পিক আপ লাগবে 2টা। আপাতত হাতে টেহা কম, খোঁজ থাকলে দিয়েন। খোঁজ তো নাই, তাও তোর জন্য দেখমুনি। নওশাদের কি খবর? লেখাপড়া শেষ হয় নাই? চাকরি বাকরি কিছু করে? না, এমনই কি এর, আরো 1.5 বছর লাগবে মনে হয়। খরচপাতি সব তুই দেশ নাকি নিজেও কিছু করে? আমি স্যার আর কেটাই দিব? বাপের কামাই নাই, ওইসব মানুষ, তার পেছনে কত খরচ লাগে। ওই এত লেখাপড়া করে কি করব? গ্রামে চলে তো খেতে খামারের কামে লাগাইয়া দে। তোর ঠেকা পড়ছে খরচ চালানোর? আমি তো পড়তেই পারলাম না, হয় পড়তেছে যখন পড়ুক, লেখাপড়ায় ভালো আছে। কোনো লাভ নাই, বাপেরই শিক্ষিত পোলারা দেখে না, আর তুই তো ভাই। কত দেখলাম চাকরি বাকরি পাইয়া, তোরে মুইতাও মারব না। তাই সময় থাকতে থাকতে নিজের লেগা সঞ্চয় কর। দুনিয়াতে কেউ কারো না রে নাজির, একলাই যাই তুইব। মাঝখানে দুনিয়ার জীবনে যেগুলার লগে দেখা হয় সব কয়টা হারামজাদা। বন্ধু বান্ধব, ভাই বোন, সন্তান কেউ অপর না। এরা আমাগো জীবনেই আসে উটকি মারা দেওয়ার লাইগা। বড় করার দায়িত্ব করছস, এবার তারে বল নিজের রাস্তা নিজে দেখা নিত। নাজির নীরব শ্রোতার মতোই সেসব শুধু শুনল। গত কয়েক বছর ধরে এসব শুনতে শুনতে সে অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই এখন আর তার মস্তিষ্কে কথাগুলো প্রভাব ফেলতে পারে না। হঠাৎ করে আকাশটা গর্জে উঠল। ওপাশ থেকে ভেসে এলো জেলেদের আহাজারে। আকাশ পুড়ে ঝুমঝুম, বৃষ্টি নামার জন্য দোয়া চেয়ে হাত তুলে রবের নিকট। বৈশাখে গ্রামের মানুষের ব্যস্ততা থাকে একটু বেশি, বিশেষ করে যাদের ধানের জমি আছে তাদের ব্যস্ততা আকাশ জমে। কাক ডাকা ভোরে দত্তদের মুখের মতো বিশাল আকৃতির 8টি চুলায় ধান ভর্তি হাঁড়ি চেপেছে। পরপর 4 বার সেসব ধান সিদ্ধ করতে করতে বেলা বেড়ে ধরনী বেড়েছে রোদের উত্তাপ। রাতের আকাশে গর্জে উঠল বৃষ্টি আর নামিনি, পানির অভাব, গাছগাছালি কেমন যেন ঝিমিয়ে পড়েছে। রাতটা সামাদ মিয়া ট্রলারে কাটিয়ে কাক ডাকা ভরে গ্রামে ফিরে এসেছে নাচের। তবে বাড়িতে এখনো যায়নি সে। বাজারে নাস্তা সেরে জিপকল থেকে পানি তুলে সোজা চলে এসেছে তার সবজি চাষের জমিতে। কিন্তু এখানে সামনে এগোতে গিয়েও এগোলো না। আচমকা থেমে দাঁড়ালো পথিমধ্যে। দৃষ্টিগোচর হলো অদূরে ক্ষেত থেকে বেগুন তোলা
একটি মেয়েকে। নাজির কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে, তারপর দ্রুত গতিতে এগিয়ে এসে দাঁড়ায় পাশে। কিন্তু মেয়েটি যেন তার উপস্থিতি টেরই পেল না। পরে ছাপা সালোয়ার কামিজ, মাথায় ওড়না, মাটি মাখা হাতে সে তুলে যাচ্ছে একের পর এক কালো কুচকুচে বেগুন। নাজিরের স্বাভাবিক মুখখানা হঠাৎ করে কঠিন হয়ে গেল। সুকুচকে রাগত স্বরে থামুক দিয়ে বলল, হাই স্যারে, হাই, বেগুন তুলুস কেন? দিন দুপুর আমার খেতে চুরি? বল্টু, বল্টু, হ্যাঁ বল্টু, আমার বেতে লাঠিটা নিয়ে আয় তো। মেয়েজন আশেপাশে কোথাও নেই, তবুও ভয় দেখানোর জন্যই হয়তো তাকে ডাকলো নাজির। মেয়েটি ধীরে মাথা তুলে একবার তাকালো নাজিরের দিকে, তারপর চোখ নামিয়ে নিল। কাজ জারি রেখে বিব্রত কণ্ঠে বলল, চুরি? আমি কই না তো। নিজেদের জমিতে আবার চুরি করে কি করে? নাজির এক মুহূর্তের জন্য থমকে গেল, ব্যবহার বদলে অবাক হয়ে বলল, নিজেকে জমি কই? আমি তো তোমার চিনি না। তারপর আবারও কণ্ঠস্বরে কাঠিন্য ফার করলাম, বেগুন চুরি করতে এখন আমার জমি হাতানোর মতলব? দেখতেই গ্রামের মায়া মনে হয় না, কথাবার্তা অন্য টান। গ্রামের হইলে তো আলবাত আমি চিনতাম। নাম কি? বাপের নাম কি? বাড়ি কই? তাড়াতাড়ি কও, না হইলে কিন্তু বট গাছের লগে বাইন্দা রাখবো। মেয়েটির মুখশ্রীতে এইবার দেখা দিল আতঙ্ক। দুরু দুরু বুকে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজে পেল। নাজির ভাবলো হয়তো পালানোর পথ খুঁজছে মেয়েটা, তাই হাতের বালতিটা মাটিতে রেখে দুই হাতে ছড়িয়ে পথ আগলে দাঁড়ালো সে। মেয়েটির সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল কয়েক পা, চোখে ভয় থাকলেও তার কণ্ঠস্বর দৃঢ়। আমি এই গ্রামেরই মেয়ে, এই জমিটাও আমাদেরই, আমার দাদার। নাম কি দাদার? কিন্তু উত্তর দেওয়ার সুযোগ পেল না সে। পেছন থেকে চেঁচিয়ে ডেকে উঠল কেউ, এই মিস্ত্রি, ওইখানে কি করস? চইলা এইদিকে। সেই কণ্ঠস্বরে নাচিল, ফিরে তাকালো, দেখলো মাসুম দাঁড়িয়ে। এবার কিছুটা হলেও ব্যাপারটা আন্দাজ করতে পারলো নাজের। হালকা অবহেলায় বলল, ও আকবরের নাতনি। মেয়েটি যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎই তার হাত থেকে একটি বেগুন চেনে ধরল নাজের। মাসুমের মতোই গলা ছড়িয়ে বলল, এর আবার কোন পক্ষের? কার মাইয়া? উত্তর দিতে ইচ্ছে করলো না মাসুমের, তবু বলল, আমার বইন। কেমন বইন? আমি চিনি না কেন? আপন মায়ের পেটের একমাত্র বইন। ভারী অবাক হলো নাজির, চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ওই যে নাক দিয়ে হিংকল পড়তো মায়াটা, ও মা এত ডাঙর হয়ে গেছে। বিস্ফোরিত নেজরে তাকালো মিশ্রে। ভারী লজ্জা পেল যেন। মাসুম পুনরায় তাগাদা দিল, তোরে চইলা আইতে কইছি না, এখনো দাঁড়াই আসস কেন? বোন রে আমার জমিতে বেগুন চুরি করতে পাঠাই, এখন আবার চলে যাওয়ার পয়তারা খরচ? এত সহজ? বেগুনের ক্ষতিপূরণ কাটাই দিব। মাসুম এগিয়ে আসছিল, তখনই নাজির থামকালো। এক পা আগাইলে পা ভাঙ্গা রাখে দেবো। আমার জমিতে খারাপ মানুষ ঢোকা নিষেধ। তুই ভালো মানুষ? হ্যাঁ। ওই সেমরি, হ্যাঁ গো, বেগুন সিরসস কেন? বড় চাচিই তো বললো ক্ষেত থেকে বেগুন নিয়ে আয়, ভর্তা বানাবো। তাই তো সুজাতাকে সঙ্গে নিয়ে এসেছিলাম, কিন্তু উনি বলছেন এটা নাকি ওনাদের ক্ষেত। ঠিকই বলছে, এইটা না, আমগো ক্ষেত হইতাছে ওই পাশেটা। আঙুল তাক করে দেখালো মাসুম। নাজিরের ক্ষেতের বিপরীতের পাশের ক্ষেতটাই আকবর মিয়ার। দীর্ঘদিন গ্রামে না থাকায় বিভ্রান্ত হয়েছে মিশ্রে। তাই আবারও লজ্জা আর অপরাধ বোধ ঘিরে ধরল তাকে। আমতা আমতা করে বললাম, দুঃখিত, আমি জানতাম না। নাজির ফিরফির করলাম, দাদার মতনই সব কয়টা ধান্দাবাজ বাটপার। ওর মতো মগার কাছে মাপ চাইতে হইব না। এই নে ধর তোর বেগুনের দাম। লুঙ্গির ভাঁজ থেকে চাকা বের করলো মাসুম। বলল, নাজির টাকাটা তো নিলই না। কিছুটা অহংকার করে বলল, শূদ্র করতে হ্যাঁ নাজির সানিব বাবলি কেমনে? বলে হাত থেকে রেখে দিল সব কাটা বেগুন। বলতে গেলে এক প্রকার কেড়েই নিল। সেগুলো একপাশে ঘাসের উপর রেখে বালতি নিয়ে খেতে পানি দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলল, বন্যার সামনে থেকে দূর হ। মিস্ত্রি মাঝখানে বিপাকে পড়ল। ফাল ফাল নয়নে অপরিচিত লোকটার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে স্থির করলো বড় ভাইয়ের মুখপানে। মাসুম অযথা তর্ক বা ঝামেলা জড়াতেই চাইল না, তাই ইশারা চলে আসতে বলল। নিজেদের ক্ষেত থেকে বেগুন তুলতে গিয়ে দেখা পেয়ে গেল সুজাতার। মেয়েটা আইসক্রিম খেতে খেতে অপর হাতে ধরা বাকি 3টা আইসক্রিম দেখে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, 1 টাকায় 4টা আইসক্রিম পেয়েছি ফুপু। তখন আইসক্রিমের ঢাকনার শব্দ শুনে সে ফুপুকে রেখেই দৌড়েছিল। তাই তো কথাটায় খুশি হলো না মিশ্রে, বরং চোখ রাঙালো। বাড়িতে ফিরেই যেন তুলকালাম কাণ্ড বাঁধাবে আজ।
সেই মেয়ের জন্যই তো অন্যের থেকে চোর অপবাদ শুনতে হয়েছে তাকে। মার্চরে রোদে শুকোতা ধানগুলো আচমকায় ঝড়ো হাওয়ায় ছড়িয়ে ছিটে একাকার হয়ে উঠল। নীলিমা জুড়ে দেখা মিলল ধূসর বর্ণের মেঘ দলের। সপ্তাহ জুড়ে চলমান তীব্র তাপদাহ বিলীন হয়ে হঠাৎই ধরণীতে ভূপাতিত হলো কালবৈশাখীর ঝড়। তৎক্ষণাৎ হাতের কাজ ফেলে কর্তাদের সঙ্গে মাঠের ধান ঘরে তুলতে বাড়ির গৃহিণীরাও ছুটল। ভয়ঙ্কর শব্দে গর্জে উঠল আকাশ। কিছু কিছু জমিতে এখনো ধান কাটা বাকি। মজুরেরা দ্রুত হাতে চালালো। রাস্তায় মেলে দেওয়া খড়কুটো তুলে পুরুষেরা নেমে পড়লো মাচা তৈরির কাজে। তবে এত কিছুর মধ্যে অল্প বয়সী ছেলে মেয়েদের যেন তাতে কিছুই যায় আসে না। তাদের লোভাত দৃষ্টি শুধু গাছ ভর্তি এই কাঁচা আমের উপর। বাতাসের তোড়ে মাটিতে পড়লেই যেন শিকারী পাখির মতো লুফে নিবে তা। নাজির সাহেব বসে আছে বট গাছের নিচে। হাতে ধরা পুরনো আমলের রেডিও থেকে ভেসে আসছে ঝড়ের পূর্বাভাস। খবরের মাঝখানে ছট করে রেডিও শব্দই বন্ধ হয়ে গেল। ব্যাটারি শেষ নাকি বাতাসের বেতার তরঙ্গ উধাও বুঝাই গেল না। কিন্তু তাতে নাজিরের ভাবনার রেশ কাটল না। মহুয়ার গানের এক চিলতে সুর মস্তিষ্কে জুড়ে ভাসতে লাগলো। ধীরে ধীরে ঠোঁটের ডগায় উঠে এলো সেই গান। পুবিতে বন্দনা করলাম পুবের ভানুস্বর, একদিকে উদয়ের ভানু চৌদিকে পসর। দক্ষিণে বন্দনাজ্ঞ করলাম ক্ষীর নদী সাগর, যেখানে বাণিজ্যি করে চান্দ সদাকর। উত্তরে বন্দনাজ্ঞ করলাম কৈলাস পর্বত, যেখানে পরিয়াগো আছে আলীর মালামের পাথর। 1 ফুটা 2 ফুটা করে বৃষ্টি পড়ছে এখন। দূরের কোনো গৃহস্থালী বাড়ি থেকে ভেসে আসছে হাঁসের প্যাক প্যাক শব্দ। আকাশের গর্জনে তালে তালে গর্জে উঠছে গোয়ালের গরু হাম্বা হাম্বা শব্দে। চট করে উঠে দাঁড়ালো নাজির শাহ। দুধ দোয়াতে আজ ভুলে গিয়েছে বেচারা। তখনই পথ দেখা হলো সেলিম মোল্লার সঙ্গে। বয়স্ক দেহের চামড়া ভেদ করে হাড়গোড় যেন বেরিয়ে আসতে চাইছে। হন্তদন্ত হয়ে পা ফেলে যেতে যেতেই বললাম, ধানের কাম কত দূর নাজির? এত শান্ত হইয়া ঘুরা বেড়াইতেছস কেমনে? পুরোপুরি শেষ হয় নাই। প্রথম দফা শেষ করে দ্বিতীয় দফাটা আজ সকালে কাটা শেষ করছে। এর মধ্যে ঝড় তুফান শুরু। আর আমারটা কালকা সিদ্ধ করছি মাত্র, পুরাপুরি শুকায় নাই। কি করি কত? আর 2টা দিন রোদে দিলেই হইতো। সে আশা বললে যান চাচা। খবর হলাম নতুন ঘূর্ণিঝড় আইতেছে। এমন তুফান আগামী কদিন চলতেই থাকবো। চিন্তার রেখা ফুটে উঠল সেলিম মোল্লার মুখমণ্ডলে। ওনার সঙ্গে কথা শেষ করে নিজের পথ ধরল নাচের। বাড়ি ফেরার ভীষণ তাড়া তার। মধ্যপাড়ার মাঠের পাশ ঘেঁষে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে একটি ছায়া ঘেরা ফজলি আম গাছ। হাওয়ার ভারে ডাল থেকে ঝরে পড়া কাঁচা আমগুলি আগে কুড়িয়ে নিয়েই গেছে পাড়ার ছেলেমেয়েরা। মিশ্রি আর সুজাতার সেখানে পৌঁছাতে একটু দেরি হলো। চারিদিক খুঁজতেও আম না পেয়ে হতাশ দৃষ্টিতে তাকালো গাছের ডালে, মুখ ভার করে বলল, দেখলি তো সব আম বিচ্ছুগুলো নিয়ে গেছে। আমাদের আরো আগেই আসা উচিত ছিল। আচ্ছা তুই গাছে উঠতে পারিস? তুমি ওঠো। আব্বা জানলে বকবে তো। ছোট চাচুও পারে, ডেকে আনবো? থাক দরকার নেই, বাড়ি চল। আম ভর্তা খাবো না? উত্তর দিল না মেশরে। তখনই আচমকা কোথা থেকে যেন ছুটে এসে এক ছড়া আম বরাবর লাগলো শুকনো মাটির শক্ত খণ্ড। নিশানা ঠিক থাকায় মুহূর্তে শূন্য থেকে মাটিতে আশ্রয় পড়ল কয়েক জোড়া কাঁচা ফজলি আম। তা দেখে মিশ্রি চোখ চোরা চকচক করে উঠছে। এগিয়ে যায় সেগুলো তুলতে, কিন্তু তার আগে কোথা থেকে এসে আম দুটো ছো মেরে হাতে তুলে নেয় নাজির শাহ। বাড়িতে আম গাছ নাই? ঝড় তুফানের মধ্যে বাড়িতে ঘোরাঘুরি কেন? কঞ্চে বিচুপ ছড়ে পড়ল যেন। সুজাতা দৌড়ে লুকিয়ে পড়লো ফুপুর পেছনে। নাজির একটা আম নিজের কাছে রেখে বাকিগুলো বাড়িয়ে দিল মিশ্রির দিকে। মিশ্রি ধরল না তা। নাজির ফিউ কুচকাল সুজাতার উদ্দেশ্যে। বিরক্ত কঞ্চে বলল, তোকে বাড়ি থেকে চুলে আলাদা হয়ে গেছে রে সুজাতা, আলাদা খাস তোরা? ফুপুর পেছন থেকে আর বের হলো না সুজাতা। ওইখান থেকে উত্তর দিল, না তো, সবাই একসঙ্গেই খাই। তাহলে তোকে 2টার ব্যবস্থা আলাদা কেন? তুই পাট কাঠি আর তোর ফুফু একেবারে বট গাছ। কোন সালে ভাত খায় তোর ফুফু? আমারে ক, আমিও খাই একটু মোটা ওই। সুজাতা হেসে দিল। বাচ্চা হলেও পাকা বুড়ি একটা। কিন্তু মিশ্রির মোটেও হাসি পেল না। তার রাগ হলো লোকটা সপ্তাহখানেক আগে কয়েকটা বেগুন তোলার কারণে তাকে চোর উপাধি দিয়েছিল, আজ আবার তাকে মোচা বলে অপমান করছে। কত বড় সাহস! ভাইরা কথাই তো ঠিক, তবে
শাহ বংশের পুরুষেরা এক একটা ব্যাধব অমানুষ, তাই নীরবে চলে যাওয়ার উদ্দেশ্যে সামনে পা বাড়লো সে, কিন্তু নাজির চুপ থাকলো না। এইটুকু মেয়ে তাকে অবজ্ঞা করছে, ভারী লজ্জার ব্যাপার। তার জোরপূর্বক হাতের মধ্যে আঙ্গুল গুজি দিয়ে বলল, এই মিস্ত্রি নামটা কাটে রাখছে, এটা কোনো নাম হইল? মিষ্টি এবার মুখ খুলল। কেন? সুন্দর নামই তো।